আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ফিলিস্তিনিদের লিবিয়ায় পাঠানোর পরিকল্পনা, জটিলতা বাড়াচ্ছেন ট্রাম্প। এরপর আরও থাকছে, ভারতের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে জাতিসংঘ। সবশেষে থাকছে, একই দিনে গাজার 2 বড় হাসপাতালে হামলা। গাজার 10 লক্ষ বাসিন্দাকে স্থায়ীভাবে লিবিয়া পাঠানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। ওই পরিকল্পনা নিয়ে কাজ করছে ট্রাম্প প্রশাসন। 5টি সূত্রের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম এনবিসি নিউজ শনিবার এই তথ্য জানায়। এনবিসির প্রতিবেদন অনুযায়ী পরিকল্পনার বিষয়ে ইসরায়েলকে জানিয়েছে যুক্তরাষ্ট্র। হামাস জানিয়েছে এ ব্যাপারে তারা কিছু জানে না এখনও। তবে হামাস পরিষ্কার করে এনবিসিকে জানিয়েছে মাতৃভূমি ও দেশের মানুষের বিষয়ে কোনো আপোষ নয়। গাজাবাসীর ভবিষ্যতের সিদ্ধান্ত গাজার বাসিন্দারাই নেবে। সূত্র জানিয়েছে এ ব্যাপারে লিবিয়ান নেতৃত্বের সাথেও আলাপ করেছে ট্রাম্প প্রশাসন। পরিকল্পনার বিষয়টি জানে এমন 2 জন ও যুক্তরাষ্ট্রের একজন সাবেক কর্মকর্তা ওই তথ্য দিয়েছেন। তবে গৃহযুদ্ধ সহ নানা সংকটে জর্জরিত লিবিয়া ওই পরিকল্পনায় কতটুকু সাড়া দিতে পারবে তা নিয়ে প্রশ্ন আছে। সূত্র মতে পরিকল্পনা মাফিক লিবিয়াকে $1 বিলিয়ন তহবিল দেবে যুক্তরাষ্ট্র। প্রতিবেদনটি প্রকাশের আগে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ও ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মন্তব্য চেয়েছিল এনবিসি, তবে তাতে তারা সম্মতি দেননি। তবে প্রতিবেদন প্রকাশের পর একজন মুখপাত্র এনবিসিকে বলেছেন এ প্রতিবেদন অসত্য। এমনিতেই উচ্ছেদ তাড়িয়ে দেওয়া শব্দগুলোর সাথে ওই উপত্যকার মানুষ দীর্ঘ লড়াই করছে। এমন অবস্থায় যুক্তরাষ্ট্রের নতুন পরিকল্পনায় জটিলতা দীর্ঘতর হওয়ার আশঙ্কা আছে। ইসরায়েলের বিরতিহীন হামলার মধ্যেও গাজা নিজেদের নিয়ন্ত্রণে আছে বলে দাবি করেছে হামাস। লিবিয়ায় গাজার বাসিন্দাদের স্থানান্তরের বিষয়টি শোনেননি হামাসের নেতারাও। এ ব্যাপারে হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা বাসেম নাইম বলেন, ফিলিস্তিনিরা নিজেদের মাতৃভূমির সাথে মিশে আছে, মাতৃভূমির প্রতি দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ এবং নিজের শিশুদের ভবিষ্যৎ, পরিবার, মাটি ও মাতৃভূমির জন্য প্রাণ বিসর্জন দিতে প্রস্তুত। এনবিসির এক প্রশ্নের জবাবে নাইম বলেন, ফিলিস্তিনিদের কী হবে তা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা একমাত্র ফিলিস্তিনিদেরই এবং গাজাবাসীদেরই। ইসরায়েলের সরকারের কাছেও মন্তব্য চেয়েছিল এনবিসি, তবে দেশটির সরকার মন্তব্য করতে রাজি হয়নি। এদিকে গৃহযুদ্ধ কাবু হয়ে পড়া লিবিয়া ধুঁকছে নানা সংকটে। দেশটি 2 এলাকায় থাকা 2 সরকারের বিরোধ তীব্র। দেশটি পশ্চিম অংশে নেতৃত্ব দিচ্ছেন আব্দুল হামিদ দয়বেইবা, অন্যদিকে পূর্ব অংশে নেতৃত্ব দিচ্ছেন খলিফা হাফতার। মিয়ানমার থেকে পালিয়ে আসা অন্তত 40 জন রোহিঙ্গা শরণার্থীকে সাগরে ফেলে দেওয়ার ভয়াবহ অভিযোগ উঠেছে ভারতের বিরুদ্ধে। মানবাধিকারের চরম লঙ্ঘনের আশঙ্কায় জাতিসংঘ এই ঘটনার তদন্ত শুরু করেছে। জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনের বিবৃতিতে বলা হয়েছে, ভারত সরকার রোহিঙ্গাদের জোরপূর্বক ফেরত পাঠানোর প্রক্রিয়া জোরদার করেছে, যা আন্তর্জাতিক মানবাধিকার চুক্তির স্পষ্ট লঙ্ঘন। গত 6 মে রাতে দিল্লির উত্তমনগর, বিকাশপুরী ও হাসপাতাল এলাকা থেকে জাতিসংঘ শরণার্থী সংস্থায় নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থীদের আটক করে পুলিশ। পুলিশের ভাষ্য ছিল শুধু বায়োমেট্রিক তথ্য নেওয়া হবে, কিন্তু এরপর তাদের আর ঘরে ফেরার সুযোগ দেওয়া হয়নি। আটক শরণার্থীদের প্রথমে ইন্দোরলোক ডিটেনশন সেন্টারে নেওয়া হয়। এরপর 8 মে একটি ভারতীয় নৌবাহিনীর জাহাজে করে তাদের আন্দামান দ্বীপপুঞ্জে পাঠানো হয়। অভিযোগ রয়েছে, সেখান থেকে চোখ ও হাত পা বেঁধে তাদের একটি নৌযানে তুলে আন্তর্জাতিক জলসীমায় নিয়ে যাওয়া হয় এবং একে একে সাগরে ফেলে দেওয়া হয়। ভুক্তভোগী পরিবারগুলো জানায়, যাদের সমুদ্রে ফেলা হয়েছে তাদের মধ্যে কিশোর, বয়স্ক ও গুরুতর অসুস্থ মানুষও ছিলেন। একজন নারী জানান, তার স্বামীকে তুলে নেওয়া হয়েছিল, যিনি সদ্য গর্ভপাতের শিকার হয়েছিলেন। আরেকজন অভিযোগ করেন, 3 জন পুলিশ কর্মকর্তা মদ্যপ অবস্থায় তার বাড়িতে ঢুকে শারীরিকভাবে লাঞ্ছনার চেষ্টা করেন। এ বিষয়ে জাতিসংঘ শরণার্থী সংস্থার আইনজীবী দিলওয়ার হোসাইন বলেন, এই শরণার্থীদের সঙ্গে ভয়াবহ প্রতারণা করা হয়েছে। তাদের বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা ছিল না, আদালতেও তোলা হয়নি, এমনকি শিশু ও নারীদের জন্য কোনো বিশেষ ইউনিটও ছিল না, যা সরাসরি আইনের লঙ্ঘন। প্রতিবেদন অনুসারে ভারতীয় নৌসেনারা যাত্রাপথে রোহিঙ্গাদের জিজ্ঞাসা করে তারা ইন্দোনেশিয়া যেতে চায় না মিয়ানমার। শরণার্থীরা অনুরোধ জানায় মিয়ানমারে গেলে তারা নির্যাতনের শিকার হবে, কিন্তু তাদের অনুরোধ উপেক্ষা করে বলা হয় কারো না কারো জাহাজ এসে তুলে নেবে। এরপর রোহিঙ্গারা নিজেরাই সাঁতরে মিয়ানমারের তানিনথারি অঞ্চলে পৌঁছান। জাতিসংঘ জানিয়েছে, তারা মিয়ানমারে তাদের ইউনিটের মাধ্যমে ওই 40 জন রোহিঙ্গার অবস্থান জানার চেষ্টা করছে, তবে এখন পর্যন্ত কোনো যোগাযোগ স্থাপন সম্ভব হয়নি।
এদিকে ভারতের সুপ্রিম কোর্টে বিষয়টি উত্থাপন করা হলে বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি এন কোটেশ্বর সিংয়ের বেঞ্চ আবেদনের শুনানি নাকচ করে দেন। বিচারপতিরা বলেন, আবেদনে শক্ত কোনো প্রমাণ নেই, এটি চমৎকারভাবে লেখা গল্পগাথা ছাড়া কিছু নয়। তারা পরামর্শ দেন বিষয়টি যেন রোহিঙ্গা সংক্রান্ত মামলার বর্তমান বেঞ্চে উত্থাপন করা হয়। এই মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারিত হয়েছে আগামী 31 জুলাই। আবারও গাজার হাসপাতালগুলোকে টার্গেট করে হামলা চালাচ্ছে ইসরায়েল। একই দিনে খান ইউনিসের ইউরোপীয় হাসপাতাল এবং নাসের হাসপাতালে ভয়াবহ বোমা হামলা চালিয়েছে বর্বর ইসরায়েলি বাহিনী। ভয়াবহ সেই আক্রমণে গুড়িয়ে গেছে হাসপাতালের ভবন, নষ্ট হয়েছে চিকিৎসা সরঞ্জাম, এছাড়াও ব্যাপক ক্ষয়ক্ষতিসহ প্রাণহানিও ঘটেছে। মঙ্গলবার এমন হামলার পর শনিবার আবারও উত্তর গাজার ইন্দোনেশিয়ান হাসপাতালকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে উত্তর গাজার হাসপাতালে ভোর থেকেই তীব্র হামলা চালানো হয়েছে। তারা আরও জানিয়েছে, রোগী, আহত এবং চিকিৎসাকর্মীদের মধ্যে আতঙ্ক ও বিভ্রান্তির সৃষ্টি হয়েছে, যার ফলে জরুরি স্বাস্থ্যসেবা প্রদান ব্যাহত হচ্ছে। এতে আরও বলা হয়েছে যে হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করার সময় 2 রোগী আহত হয়েছেন। এর আগে মঙ্গলবারে হামলায় হাসপাতালে হঠাৎ হামলার চারিদিকে হট্টগোল শুরু হয়। রোগী ও চিকিৎসকরা যে যার মতো ছোটাছুটি করতে থাকে। খান ইউনিসের ইউরোপীয় হাসপাতালের ডাক্তার রেফাত আল্লাহ থামনা সেই দিনের কথা স্মরণ করে বলেন, আমাকে মাটিতে লুটিয়ে পড়তে হয়েছিল। আমি একটি গাছের আড়ালে লুকিয়েছিলাম, কারণ আমি লুকানোর জন্য নিবিড় পরিচর্যা ইউনিটের দরজায় পৌঁছাতে পারিনি। খান ইউনিসের স্থানীয় সাহায্য সংগঠক মোহাম্মদ আবুরিজের পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, প্রাথমিক হামলার পর কালো ধোঁয়া বাতাসে উঠতে দেখা যায়। কয়েক সেকেন্ড পর আরেকটি ধারাবাহিক হামলায় বেসামরিক লোকদের আশ্রয়ের জন্য দৌড়াতে দেখা যায়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য প্রধান জাহের আল ওয়াহিদি বলেন, ইউরোপীয় হাসপাতালে হামলায় কমপক্ষে 20 জন নিহত হন। 7 অক্টোবর 2023 সাল থেকে গাজার চিকিৎসা ব্যবস্থার উপর ইসরায়েলে পরিকল্পিত হত্যাযজ্ঞ চলমান। ডিসেম্বরে প্রকাশিত এক প্রতিবেদনে জাতিসংঘ বলেছে, গাজার হাসপাতালগুলোতে হামলার ধরন স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। হাসপাতালগুলোকে লক্ষ্য করে আন্তর্জাতিক আইনকে স্পষ্টতই উপেক্ষা করছে।